অষ্টাদশ শতকে তথা ঠিক ১৭১২ সালে যার জন্ম এবং যিনি আমাদেরকে ছেড়ে চলে যান ১৭৭৮ সালে, তাঁর সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। সেই ফরাসি বিপ্লবের জনক এবং শিক্ষাক্ষেত্রে তিনি এক আলোড়ন সৃষ্টি করেছিলেন, অর্থাৎ গতানুগতিক চিন্তাধারার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেটা সমাজনীতি, রাষ্ট্রনীতি, দার্শনিক চিন্তাধারা সব ক্ষেত্রেই তিনি পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। আর তাই অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দেশের সাধারণ মানুষের যে স্বাধীনতা, সাম্য এবং মৈত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রয়াসী হয়েছিলেন, যার মেন কারিগর ছিলেন, মানে উদ্যোক্তা যিনি ছিলেন, তিনিই হচ্ছেন রুসো। আর রুসো বলে নেওয়া ভালো যে রুসোর মানে জীবনীটা যদি একটু দেখি আমরা, যে সেটা খুবই বেদনাদায়ক। কারণ তার জন্মের পরেই তার মা মারা যান, আর তার নিকট আত্মীয়ের কাছে তিনি মানুষ হন। তার অভিভাবিকা এবং পিতার প্রভাবে অল্প বয়সে রোমাঞ্চকর কাহিনী পাঠে তার প্রচুর ঝোঁক দেখা গিয়েছিল। যাই হোক, কিন্তু তিনি স্কুলে বেশি পড়াশোনা করতে পারেননি, কারণ তাকে একবার লঘু অপরাধে গুরু শাস্তি পেতে হয়েছিল। আর সেই অপরাধেই, সেই অভিমানেই তিনি কিন্তু বিদ্যালয় ছেড়ে দিয়েছিলেন। তো সেই থেকে আর তার শিক্ষা হয়নি, গতানুগতিক শিক্ষা হয়নি। কিন্তু কিন্তু তিনি নানানভাবে জ্ঞান আহরণের সুযোগ পেয়েছিলেন। তা তিনি মধ্য বয়সে তার সাহিত্য এবং রাজনীতির প্রতি বিশেষ অনুরাগ দেখা গিয়েছিল। যাই হোক, তবে তার যে ১৭৫০ সালের একাডেমি অফ ডিজন এর একটি মানে কি বলা যায় রচনা প্রতিযোগিতা হয়েছিল। ১৭৫০ সালে একটি রচনা প্রতিযোগিতা হয়েছিল, সেটার নাম ছিল একাডেমি অফ ডিজন। আর সেই প্রতিযোগিতায় তিনি কিন্তু প্রথম পুরস্কার পেয়েছিলেন, আর সেই থেকেই তার পরিচিতি ছড়িয়ে পড়ে। সেখানে তিনি যে প্রবন্ধটা লিখেছিলেন, যে বিষয়ের উপরে তিনি মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, হ্যাজ দ্য প্রোগ্রেস অফ সায়েন্স অ্যান্ড আর্টস কন্ট্রিবিউট টু করাপ্ট অর টু পিউরিফাই মোরালস। এই জায়গাটার উপরে কিন্তু তিনি বিশেষ জোর দিয়েছিলেন, বা এই জায়গাটার উপরে তিনি একটা প্রবন্ধ লিখে তিনি গতানুগতিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর সেখানেই বিপুল উত্তেজনা সৃষ্টি করে তিনি কিন্তু মানে কি বলা যায় যে নানানভাবে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন। আর তিনি এই বিষয়গুলোকে লিখেছিলেন তার যে প্রবন্ধে, তার নাম হচ্ছে ডিসকোর্স অফ ইকুয়ালিটি। ডিসকোর্স অফ ইকুয়ালিটি তার প্রবন্ধে তিনি লিখেছিলেন, মানে প্রচলিত সমাজ ব্যবস্থা সম্বন্ধে তীব্র তিনি সমালোচনা করেছিলেন। আর তারপরেই তিনি ১৭৬২ সালে তার চিন্তামূলক একটা বিখ্যাত গ্রন্থ, যেটা বিভিন্ন পরীক্ষায় পড়েছে, এটা কিন্তু সবাইকেই মনে রাখতে হবে, সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট যে মানে গ্রন্থটি, এটি কিন্তু ১৭৬২ সালে পাবলিশড হয়, আর এর রচয়িতা ছিলেন রুসো। সাল দিয়েও পড়তে পারে, কে লিখেছেন তাও পড়তে পারে। তা এই জায়গাতে তিনি রাজতান্ত্রিক এবং যাজকতান্ত্রিক ফরাসি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিলেন। যাই হোক, তার এই সব লেখালেখির ফলে তারা দেশে থাকা হয়নি, কারণ তার বিরুদ্ধে সবাই রেগে গিয়েছিল। আর তাই তিনি ইংল্যান্ডে ছিলেন এবং সেখানেই তিনি মারা গিয়েছিলেন ১৭৭৮ সালে। আর তাঁর যে এই শিক্ষা চিন্তামূলক বই, সেটা মানে শিক্ষা চিন্তামূলক যে ধারণাগুলো বা চিন্তাগুলো, শিক্ষামূলক চিন্তা তিনি লিখে গেছেন এমিল নামক বই।
এটিও পরীক্ষায় পড়তে পারে। এটাও কিন্তু পাবলিশড হয়েছিল 1762 সালে। হ্যাঁ, তা এই যে এমিল, এটাও কিন্তু দারুণভাবে মানে কি বলা যায় শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বই তিনি লিখে গেছেন, তার এমিল, যেটাকে কিন্তু আজও সবাই তার মূল্যটাকে অস্বীকার করতে পারছেন না, অর্থাৎ এমিলের মূল্য। তার পূর্বেও তিনি দ্য নিউ হ্যালোইজ নামক একটি গ্রন্থে শিক্ষাদর্শ সম্পর্কে ইঙ্গিত দিয়ে গেছেন। নিউ হেলোয়েজ যে গ্রন্থটি, সেখানেও তিনি শিক্ষাদর্শ সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়ে গেছেন। তবে তার যে শিক্ষা চিন্তা সম্পর্কে সবচেয়ে উজ্জ্বল যে জিনিসটা, মানে প্রামাণ্য যে বই, সেটা হচ্ছে এমিল। এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এটাই পরীক্ষায় যদি পড়ে কত সালে প্রকাশিত হয়, কে লিখেন, তাহলেও কিন্তু আপনাদেরকে বলতে হবে যে 1762 সালে রুশো তার এই বইটি পাবলিশড করেছিলেন বা এই এমিল গ্রন্থটি প্রকাশ করেছিলেন। এরপরে আমরা আসব যে রুশো শিক্ষাক্ষেত্রে ঠিক কিভাবে কি করেছেন। রুশো একজন দারুণভাবে কিন্তু প্রকৃতিবাদী, অর্থাৎ নেচারালিজম। তিনি কিন্তু ভাববাদীও নন, তিনি প্রয়োগবাদীও নয়, আর তিনি কিন্তু একেবারে দারুণভাবে প্রকৃতিবাদী। অর্থাৎ এডুকেশনে 3 ধরনের যে মানে কি বলা যায় শিক্ষাবিদ দেখা যায়, তাদের মধ্যে কেউ ভাববাদী, কেউ আবার প্রয়োগবাদী, 4 ধরনেরও রয়েছে আইডিয়ালিজম, কেউ আদর্শবাদী। তবে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদী মধ্যে কিন্তু একজন শ্রেষ্ঠ রয়েছেন একেবারে রুশো। তিনি এইখানে তার সোশ্যাল কন্ট্রাক্ট বই, অর্থাৎ প্রাকৃতিক সমাজ যে বই, সেই বইটাতে তিনি মানে কি বলেছেন যে মানুষ তার নিজের স্বভাবের নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হবে, বাইরের থেকে কোনো আরোপিত নিয়ম দ্বারা নয়। এটাই হচ্ছে তার সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ের মূল কথা। তিনি কি বলেছেন যে মানুষ তার নিজের স্বভাবের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হবে, বাইরের থেকে আরোপিত কোনো নিয়ম দ্বারা নয়। অর্থাৎ তিনি বলেছেন যে এ ন্যাচারাল ম্যান ইজ কমপ্লিট ইন হিমসেলফ। এই কথাটাই তিনি বলেছেন। যদি উক্তি দিয়ে পড়ে যে ন্যাচারাল ম্যান ইজ কমপ্লিট ইন হিমসেলফ, কে বলেছেন, তাহলে ন্যাচারাল মানেই আপনারা কিন্তু রুশো ধরবেন। আর রুশোর প্রকৃতিবাদের মূল বৈশিষ্ট্য স্বাধীনতা, বিকাশ, আগ্রহ। 4টি স্বাধীনতা মানে ফ্রিডম, বিকাশ গ্রোথ বা ডেভেলপমেন্ট, আগ্রহ মানে ইন্টারেস্ট, সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। এই 4টে মূল বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কিন্তু তার প্রকৃতিবাদ তত্ত্বটি দাঁড়িয়ে রয়েছে। আরও একটি কথা, যদি মত কে বলেছেন এটা পড়ে, সেই উদ্দেশ্যে আমি বলে রাখি যে রুশো একটি তার মানে সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ের এক জায়গাতে বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেন। এই কথাটা কে বলেছেন যদি পড়ে, তাহলেও কিন্তু আপনারা রুশো বলে ধরবেন। ওইখানে আরও রয়েছে, ওয়ান ম্যান থিংস হিমসেলফ দ্য মাস্টার অফ আদার্স বাট রিমেইনস মোর অফ স্লেভস দেম দে সে দে আর। অর্থাৎ ওয়ান ম্যান থিঙ্ক হিমসেলফ মানে একজন মানুষ সে নিজেই চিন্তা করবে দ্য মাস্টার অফ আদার্স, অন্যদের চেয়ে, বাট রিমেন্স মোর অফ স্লেভস দেন দে আর। কি হচ্ছে, সে অন্যের দাসত্ব করার চেয়ে সে নিজেই বুঝতে শিখবে যে তার কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এটাই কে বলেছেন, রুশো বলেছেন তার প্রকৃতিবাদ তত্ত্বে। আরও তিনি বলেছেন যে এই সমাজের জন্য মানে সমাজ ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির সমান অধিকার থাকবে এবং নিজের ক্ষমতা অনুযায়ী বিকাশ হওয়ার সুযোগ তার থাকবে। এটাই হচ্ছে রুশোর জীবন আদর্শ এবং রুশোর শিক্ষা তত্ত্ব, তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের মূল যে কথা।
এখন আমরা আলোচনা করব যে রুসোর শিক্ষা দর্শনে তিনি প্রকৃতিবাদ সম্পর্কে ঠিক কি বলেছেন, অর্থাৎ তার যে ন্যাচারালিজম বলছি, এই ন্যাচারালিজমে তিনি কি বলেছেন। এই ন্যাচারালিজমে তিনি এমিল গ্রন্থে একটাই কথা তিনি পুনরাবৃত্তি করেছেন। এটা কার তত্ত্ব হিসেবে পড়তে পারে, তাই আমি বারে বারে বলে দিচ্ছি যে এইখানে বলা রয়েছে, দেখুন যে এভরিথিং ইজ গুড অ্যাজ ইট লিভস দ্য হ্যান্ডস অফ দ্য অথার অফ নেচার। অর্থাৎ প্রকৃতিতে থেকে, প্রকৃতির সৃষ্টিকর্তার হাতে সব কিছুই কি থাকে, সুন্দর থাকে। এভরিথিং ডিজেনারেটস ইন দ্য হ্যান্ডস অফ দ্য ম্যান। মানুষের হাতেই সব কিছু নষ্ট হয়ে যায়। প্রকৃতিবাদ তত্ত্বে তিনি একথাই বলেছেন। তাহলে এখন রুশো যে এটা তার প্রকৃতিবাদ তত্ত্বের মূল কথা, অর্থাৎ তিনি একজন কাল্পনিক শিশুকে কেন্দ্র করে রুশো তার শিক্ষানীতিকে বিস্তৃত করতে চেয়েছেন বা ব্যাখ্যা করেছেন এমিল উপন্যাসে। আর তার মতে প্রাকৃতিক বিষয় এবং সৌন্দর্যকে উপলব্ধি করার মাধ্যমে যে শিক্ষা, তাই হচ্ছে প্রকৃত শিক্ষা। অর্থাৎ প্রাকৃতিক বিষয় এবং প্রাকৃতিক সৌন্দর্য এইগুলোকে উপলব্ধি করার মাধ্যমে যে শিক্ষা, তাই হচ্ছে অ্যাকচুয়াল যেটা এডুকেশান বা রিয়েল এডুকেশান বা প্রকৃত শিক্ষা। কে বলেছেন? রুশো বলেছেন। এইগুলো মত পরীক্ষায় পড়ে, তাই আমি এত করে এই জায়গাগুলো বলছি। এখন রুশোর শিক্ষা দর্শনে প্রকৃতির তাৎপর্য কি রয়েছে, প্রকৃতির তাৎপর্য রয়েছে, আমি যে জায়গাটা আলোচনা করতে চাইব যে তার শিক্ষাদর্শ বা শিক্ষার আদর্শ অনুযায়ী শিশুকে 3 প্রকার শিক্ষকের নিকট থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বা পাঠ গ্রহণ করতে হবে। রুশো বলেছেন 3 প্রকার শিক্ষক। এই কথাটা কিন্তু রুশোই একমাত্র বলেছেন। প্রথম প্রকারে রয়েছে প্রকৃতি, দ্বিতীয় প্রকারে রয়েছে মানুষ, তৃতীয় প্রকারে রয়েছে বস্তু সামগ্রী। এই 3 প্রকার জায়গা। এখন প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা নেবে, আবার এই প্রকৃতি বলতে তিনি 3 প্রকার প্রকৃতির কথা বলেছেন। একটি হচ্ছে মানসিক প্রকৃতি, একটি হচ্ছে জাগতিক প্রকৃতি, আরেকটা হচ্ছে জৈবিক প্রকৃতি। এই যে 3 প্রকার প্রকৃতির কথা বলছেন, এই 3 প্রকার প্রকৃতিতে তিনি কোন প্রকার প্রকৃতিতে কি শিক্ষার কথা বলছেন একটু আলোচনা করি। অর্থাৎ মানসিক প্রকৃতিতে তিনি কি বলছেন, আর মানে জাগতিক প্রকৃতি বা ফিজিক্যাল নেচারে কি বলতে চেয়েছেন, আর জৈবিক প্রকৃতি বা বায়োলজিক্যাল নেচারে তিনি কি বলতে চেয়েছেন। প্রথম দেখব আমরা যে জৈবিক প্রকৃতির কথাই আমি বলি বা বায়োলজিক্যাল নেচার। এই জৈবিক প্রকৃতির মাধ্যমে তার জৈবিক বিকাশ হবে। অর্থাৎ জৈবিক বিকাশটা কীরকম, মনোপ্রকৃতির মাধ্যমে সে মনুষ্য সমাজের কাছ থেকে কি করবে না, অভিজ্ঞতা অর্জন করবে। মানসিক যে প্রকৃতি, সেই প্রকৃতির সাহায্যে সে কি করবে না, মনুষ্য সমাজের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করবে। আর তার যে জৈবিক সত্তা রয়েছে সেইগুলোর বিকাশ হবে কিন্তু জৈবিক প্রকৃতির অনুযায়ী। অর্থাৎ তার যে স্বাভাবিক চাহিদা যেগুলো রয়েছিল জন্মাবার সময় যেগুলো ছিল, সেইগুলো কিন্তু তার স্বাভাবিক নিয়মে বা জৈবিক নিয়মে কিন্তু তার বিকাশ হবে। এ কথাই কিন্তু রুশো বলেছেন তার জৈবিক প্রকৃতিতে। আর ঠিক তিনি বলছেন যে জাগতিক প্রকৃতির মাধ্যমে কি হবে তাহলে, বা ফিজিক্যাল নেচারে কি হবে। জাগতিক প্রকৃতির মাধ্যমে বিশ্ব প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হবে। অর্থাৎ বিশ্ব প্রকৃতি যে রয়েছে সে বিশ্ব প্রকৃতির সঙ্গে তার কিন্তু সম্পর্ক স্থাপিত হবে এই পর্যায়ে, অর্থাৎ এই জাগতিক প্রকৃতি। তাহলে প্রথমে জৈবিক প্রকৃতিতে তার বিকাশ হবে, অর্থাৎ তার যে জৈবিক চাহিদা রয়েছে সেগুলো জন্মাবার সময় থেকে যে সমস্ত চাহিদাগুলো থাকে, যে খিদা, তৃষ্ণা বা যে বিভিন্ন স্বাভাবিক দিকগুলো থাকে, সেইগুলো তার জৈবিকভাবে বিকাশ হবে শারীরিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে।
আর তারপরে মানুষের মধ্যে থেকে সে কী করবে না মনুষ্য সমাজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে। তাই এখানে মানুষকেও তিনি কি করছেন না শিক্ষক বলেছেন, প্রকৃতিকেও শিক্ষক বলেছেন। জৈবিক প্রকৃতি কীরকম, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি আমি যদি ধরি, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকেও কিভাবে রক্ষা পেতে হয় এটা ঠিক সে প্রকৃতির মধ্য থেকেই কিন্তু শিখবে, প্রকৃতির কাছ থেকে। যে মেঘ উঠলে বৃষ্টি হবে, এই ধারণাটা তার মধ্যে কিন্তু প্রকৃতির মধ্য থেকেই আসবে, বা প্রকৃতি সম্পর্কে ধারণা গড়ে উঠলেই তবেই তার কিন্তু এই ধারণাটি গড়ে উঠবে। আর ঠিক যে মানসিক প্রকৃতি তো বললামই, আর জাগতিক প্রকৃতি অর্থাৎ বিশ্ব প্রকৃতির সঙ্গে সম্পর্ক। এই মানুষ যে বিশ্ব সত্তার একটি অংশ, এবং একটি একটি মানুষ করে সকল মানুষই যে এই পৃথিবীতে বেঁচে রয়েছে একটি সুশৃঙ্খলভাবে, এই তত্ত্বটি, এই শিক্ষাটি কিন্তু সে পাবে তার জাগতিক প্রকৃতির শিক্ষা নামক মানে কি বলা যায় তত্ত্ব থেকে। আর এই জাগতিক প্রকৃতির কাছে থেকে আরও সে শিক্ষা পাবে নদী, নালা, গাছপালা, পশু পাখি ইত্যাদির সঙ্গে তার পরিচয় হবে। আর এটাই হবে শিক্ষার তার প্রাথমিক ধাপ। অর্থাৎ বিশ্ব প্রকৃতি হবে তার যোগ্য এবং একমাত্র শিক্ষক। এটাই বলছেন কে না রুশো। অর্থাৎ যেটা বললাম যে বিষয়বস্তু সামগ্রী হবে তার শিক্ষক। বিষয়বস্তু সামগ্রী বলতে এখানে তিনি নদী, নালা, গাছপালা, পশু পাখি ইত্যাদির কথা বলেছেন। এরাই হবে কি না তার বিশ্ব প্রকৃতির প্রকৃত শিক্ষক, যোগ্য এবং একমাত্র শিক্ষক। মানে তিনি বলছেন যে শিশুকে শিক্ষা দিতে হলে বিশ্ব প্রকৃতির সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ দিতে হবে। হ্যাঁ, তাই তিনি বলছেন যে শহরের মধ্যে রেখে শিশুকে পাঠ দিলে হবে না, তাকে গ্রাম্য পরিবেশের মধ্যে রেখে কিন্তু পাঠদান করতে বলছেন। কারণ শহরের পরিবেশে প্রকৃতির সঙ্গে যোগাযোগটা কম, তাই পল্লী পরিবেশে রেখে উপযুক্তভাবে তাকে শিক্ষা দেওয়ার কথা বলছেন রুশো। তারপরে তিনি যে তার শিক্ষার লক্ষ্য, তাহলে 3 প্রকার শিক্ষক সম্পর্কে আমরা জানলাম। এরপরে তার যে শিক্ষার লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যগুলো কি একটু আমরা দেখে নেব। অর্থাৎ শিশুকে সক্রিয় করে তোলা, তার প্রথম লক্ষ্য হচ্ছে শিশুকে সক্রিয় করে তোলা, টু অ্যাক্ট করে তোলা। তার কর্মেন্দ্রিয়গুলোর পরিচালন ক্ষমতা অর্জনে সহায়তা করা, টু মেক ইউজ অফ অর্গানস। অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলোকে সক্রিয়তা বা সক্ষম করে তোলার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে তার দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় লক্ষ্য। তৃতীয় লক্ষ্য হচ্ছে টু মেক ইউজ অফ সেন্স, অর্থাৎ তার জ্ঞানেন্দ্রিয়গুলোকে কার্যকরী করতে সহায়তা করা। অর্থাৎ যে 5টি যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে, আমরা জানি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে কার্যকরী করতে সহায়তা করাই হবে কিন্তু তার তৃতীয় মানে কি বলা যায় লক্ষ্য। চতুর্থ লক্ষ্য হবে শিশুর মানসিক ক্ষমতাগুলো যথোপযুক্ত ব্যবহার করতে সহায়তা করা। অর্থাৎ যে মেন্টাল এবিলিটিসগুলো রয়েছে বা মানসিক ক্ষমতাগুলো রয়েছে, সেগুলোর প্রপার ইউজ, যথোপযুক্তভাবে ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু রুশোর এই তত্ত্বে। অর্থাৎ রুশো বলেছেন, তাহলে তার যে 4টি লক্ষ্য আমরা প্রথম দেখলাম, শিশুকে সক্রিয় করে তোলা, তারপরে তার কর্মেন্দ্রিয়গুলোকে কি বলা যায় কর্মেন্দ্রিয় পরিচালন ক্ষমতা অর্জনে সহায়তা করা, তারপরে শিশুর জ্ঞানেন্দ্রিয়গুলোকে কার্যকরী করতে সহায়তা করা, আর তারপরে কি করা তার মানসিক ক্ষমতাগুলোকে ব্যবহার করার মতো করে তুলতে সহায়তা করা। এই হচ্ছে 4টি ছিল তার সাধারণ লক্ষ্য। তাহলে রুশোর শিক্ষার সাধারণ লক্ষ্য কটি যদি পরীক্ষায় পড়ে, আপনারা অবশ্যই কিন্তু 4টিতে দাগ দেবেন। আর তার যে বিশেষ ধর্মী লক্ষ্য রয়েছে, বিশেষ ধর্মী লক্ষ্যটা কি না রুশোর বলেছেন যে ব্যক্তি তার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ ও মানসিক ক্ষমতাবলীকে সুষ্ঠুভাবে পরিচালনা করে নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন থাকতে পারে, সেই পরিপূর্ণ জীবনের অধিকারী হয়। যে ব্যক্তি তার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ এবং মানসিক ক্ষমতাবলী অর্থাৎ
যে সমস্ত মেন্টাল এবিলিটিস রয়েছে সেগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করে নিজের অস্তিত্ব সম্পর্কে কীভাবে যে সচেতন থাকতে পারবে, সেই হবে পরিপূর্ণ জীবনের অধিকারী। রুশোর কিন্তু এটা বিশেষ লক্ষ্য। 4টি সাধারণ লক্ষ্য বললাম আর একটি তার বিশেষ লক্ষ্য। এইবারে রুশো যে কি বলা যায় কারিকুলামের কথা বলেছেন, পাঠ্যক্রমের কথা বলেছেন, সেই পাঠ্যক্রমের কথা বলি। রুশো কিন্তু প্রকৃতপক্ষে কোনো পাঠ্যক্রম, সুনির্দিষ্ট পাঠ্যক্রমের কথা বলেননি। তিনি শুধু তার এমিল গ্রন্থে পর্যবেক্ষণ, পরীক্ষা ইত্যাদির দ্বারা শিশুকে প্রকৃতি জগৎ থেকে জ্ঞান আহরণ করতে বলেছেন। আর এই শৈশবে শরীরচর্চার উপরে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি শুধু তার রবিনসন ক্রুশো পাঠের ব্যবস্থা করতে বলেছেন শিশুদের জন্য। রবিনসন ক্রুশো এই পাঠের ব্যবস্থাটা করতে বলেছেন কে না, রুশো বলেছেন। তাই শরীরচর্চা, হাতের কাজ, শিক্ষামূলক কাজকে তিনি পাঠ্যক্রমে স্থান দিয়েছেন। তাই একেবারে শেষের দিকে অর্থাৎ শিশু কয়েকটা স্টেপ আমরা আলোচনা করব শিশুর শিক্ষার, রুশোর শিক্ষণ পদ্ধতির। তার শেষ স্টেপে গিয়ে তিনি বলেছেন কিছু নৈতিক এবং ধর্মীয় শিক্ষা দানের কথা বলেছেন। এখন আমরা দেখব যে রুশো টিচিং মেথড সম্পর্কে কি বলেছেন। রুশো তার শিক্ষণ পদ্ধতি সম্পর্কে যদি আলোচনা করা হয় রুশোস মেথড অফ টিচিংয়ে, সেখানে দেখব যে তিনি 2 প্রকার মূলত শিক্ষার কথা বলেছেন। একে হচ্ছে নেতিবাচক শিক্ষা, 2 হচ্ছে ইতিবাচক শিক্ষা, বা আমি 1 নম্বরে ইতিবাচক শিক্ষাও বলতে পারি, 2 নম্বরে নেতিবাচক শিক্ষা। এখন রুশোর মতে এইটা পরীক্ষায় খুব খুব ইম্পর্ট্যান্ট যে ইতিবাচক শিক্ষার কথা কে বলেছেন, রুশো। আর নেতিবাচক শিক্ষার কথাও বলেছেন রুশো। এখন নেতিবাচক শিক্ষা আর ইতিবাচক শিক্ষা এই দুটো কি আমরা একটু ক্লিয়ার হব। এখন ইতিবাচক শিক্ষাটা কি না, যে সহজ করে যদি বলি, আমাদের সমাজে যে শিক্ষা ব্যবস্থাটা চলছে এটাকে বলা হচ্ছে ইতিবাচক শিক্ষা ব্যবস্থা। এখন রুশোর কথা অনুযায়ী ইতিবাচক শিক্ষা ব্যবস্থাটা কি একটু জেনে নিন। দেখুন, রুশোর শিক্ষা কথা অনুযায়ী যে শিক্ষায় শিশুর মনকে অপরিপক্ক অবস্থায় জ্ঞানের বোঝায় ভারাক্রান্ত করা হয়, আর যে শিক্ষায় শিশুকে বয়স্কদের মতো দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য করা হয় তাকেই বলা হচ্ছে ইতিবাচক শিক্ষা। তাহলে কি বললাম না, যে শিক্ষায় শিশুর মনকে অপরিপক্ক অবস্থায় জ্ঞানের বোঝায় ভারাক্রান্ত করা হয়, আর যে শিক্ষায় শিশুকে বয়স্কদের মতো দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য করা হয় তাকেই বলা হচ্ছে ইতিবাচক শিক্ষা। আর নেতিবাচক শিক্ষাটা কি? তাহলে এই জায়গাটা আমরা বুঝতেই পারছি যে শিশু বয়স থেকে তার উপর যদি বেশি পড়াশোনার ভার চাপিয়ে দেওয়া হয়, তাকে যদি দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে বড়দের মতো পালন করতে বাধ্য করা হয়, এগুলো হচ্ছে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এগুলোকেই বলা হচ্ছে ইতিবাচক শিক্ষা। আর ঠিক নেতিবাচক শিক্ষাটা কি? নেতিবাচক শিক্ষার বলার আগে বলি, তিনি বলেছেন যে শিশু প্রকৃতিই হচ্ছে স্বভাবত সৎ, অবিকৃত এবং পবিত্র। এই পদ্ধতির, তার শিক্ষা পদ্ধতির কিন্তু মূল কথাটা হচ্ছে নেতিবাচক শিক্ষা। রুশো কিন্তু ইতিবাচক শিক্ষার পক্ষপাতী নন। তার নেতিবাচক শিক্ষাতে তিনি বলছেন যে এখানে ইন্দ্রিয় পরিমার্জন এবং যুক্তিশক্তির স্বাভাবিক বিকাশের ক্ষমতাকেই তিনি শিক্ষাদান পদ্ধতির অঙ্গ হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন। এখন যদি সংক্ষেপে বলি যে নেতিবাচক শিক্ষাটা কি, তিনি বলছেন যে শিক্ষায় সরাসরি জ্ঞান দানের পূর্বে জ্ঞান আহরণের উপকরণগুলিকে বা জ্ঞানেন্দ্রিয়গুলোকে পরিমার্জন করে জ্ঞান গ্রহণের উপযোগী করে তুলতে সহায়তা করে, তাই হলো নেতিবাচক শিক্ষা। অর্থাৎ যে জায়গাটা আমি বোঝাতে চাইছি, যে আমি একটু আগেই বলছিলাম যে ইন্দ্রিয় পরিমার্জন এবং যুক্তিশক্তির স্বাভাবিক বিকাশ, এই দুটো জায়গার উপরে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ
যে শিক্ষার দ্বারা সরাসরি জ্ঞানদানের পূর্বে আমরা আগে জ্ঞানদানের আগে তাকে জ্ঞান আহরণের উপকরণ, অর্থাৎ রান্নার আগে রান্নার উপকরণগুলোকে আমাদেরকে জোগাড় করতে হয়, আর জ্ঞানেন্দ্রিয়গুলোকে পরিমার্জন এবং যে রান্নার বাসনপত্র সেইগুলোকে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে রাখতে হয়। এই কথাটা বলছেন, তবেকেই গিয়ে জ্ঞান গ্রহণের উপযোগী হবে। আর করে তুলতে হবে, মানে প্রত্যেকটি শিশু তবেকেই গিয়ে কী হবে না জ্ঞান গ্রহণের উপযোগী হবে। আর এটাই হচ্ছে নেতিবাচক শিক্ষা, অর্থাৎ তাকে আগে জ্ঞান আহরণের উপকরণ যেগুলো রয়েছে সেগুলো এবং তার জ্ঞানেন্দ্রিয়গুলোকে পরিমার্জন করতে হবে। নানান ধরনের ভুলভাল আচরণ করে সেইগুলোকে তাকে সংশোধিত করে নিয়ে আসতে হবে, তার জ্ঞানেন্দ্রিয়গুলোকে সক্রিয় করে তুলতে হবে। তবেকে গিয়েই কিন্তু তার কি হবে না হচ্ছে প্রকৃত বিকাশ হবে, প্রকৃত জ্ঞান গ্রহণের সে মূল্য বা যথার্থতা খুঁজে পাবে। এটাকেই বলা হচ্ছে নেতিবাচক শিক্ষা। এখন এই নেতিবাচক শিক্ষা পদ্ধতিতে কে হবে তাহলে শিক্ষক, আর এতে কিভাবে শিক্ষা দেওয়া হবে শিশু রুশো যে বললেন, অর্থাৎ স্বাভাবিকভাবেই সে প্রকৃতির কাছ থেকে প্রকৃতির প্রভাবে কি হবে তার মানসিক, শারীরিক এবং নৈতিক শিক্ষা হবে। আমি একটু আগেই বলেছিলাম যে মেঘ দেখলে তার যে ধারণা হবে বৃষ্টি আসতে পারে, এটা আগে মেঘ দেখে বৃষ্টি হয়েছে বা সে বৃষ্টিতে ভিজেছে, বৃষ্টিতে ভিজলে যে শরীর খারাপ করবে সেটাও সে জানতে পারবে আগে ভিজে। অর্থাৎ আগে সে একবার, আর আমরা বাংলায় যেটা বলি যে নেড়া একবার বেলতলা দিয়ে যায়, অর্থাৎ একবার বেলতলা দিয়ে যায় বলতে একবার সে ঠকে শিখাও। এই কথাটা হচ্ছে রুশোর শিক্ষা পদ্ধতির কিন্তু মূল কথা বা নেতিবাচক। আগে ঠকো তারপরে শিখো, এই কথাটাই হচ্ছে রুশোর নেতিবাচক শিক্ষার কিন্তু মূল কথা। শিশু আগুনে হাত দিলে যে পুড়ে যাবে সেটা বলছে যে আগে তার একবার পুড়ুক একটু, তারপরে জানবে। এটা যদিও আমি সমর্থন করতে পারি না, কারণ এত বড় ভয়ঙ্কর জিনিসটা, তবে সামান্য কিছুতে ছোট ছোট মানে কি বলা যায় ঠকে শেখাটা ঠিক আছে, কিন্তু বড় বড় ক্ষেত্রে অবশ্যই যে পূর্ব অভিজ্ঞতা সেগুলোর সহায়তা নেওয়া দরকার। এখন এটাই বলছেন যে নেতিবাচক শিক্ষাতে, অর্থাৎ শিশু ভালো মন্দ কাজের জন্য পুরস্কার বা শাস্তি উভয়ই পাবে তার প্রকৃতির কাছ থেকে। অর্থাৎ কাঁটার যে গোলাপ ফুল তুলতে গিয়ে তার হাতে যে কাঁটা লাগতে পারে, সেই ফুলটা যখন সে তুলতে যাবে, যখন তার হাতে কাঁটা ফুটবে তখনই সে জানতে পারবে। অর্থাৎ প্রকৃতি তাকে শিক্ষা দেবে যে কিভাবে তুলতে হয়, কাঁটাতে হাত দেওয়া যাবে না, এই ধারণাটা কিন্তু তার ওখান থেকেই তার মধ্যে আসবে। আর এইভাবেই কিন্তু তার প্রকৃতির মধ্য থেকে শিক্ষাটা হবে। এবারে তিনি কিন্তু কয়েকটা স্তরের ভাগ করে দিয়েছেন, কয়েকটা স্তরের মধ্য দিয়ে তিনি বলছেন যে শিশুকে কি করতে হবে না শিক্ষা দিতে হবে। প্রথম যে স্তরটার কথা আলোচনা করব, জীবন বিকাশের স্তর, সেটা হচ্ছে প্রথম পর্যায়টা 1 থেকে 5 বছর বয়স। এই বয়সটাতে সাধারণত স্বাধীনভাবে তাকে এবং মানে কি বলা যায় এই বয়সে যে শিক্ষাটা দেওয়া হবে সেটা স্বাধীন পদ্ধতি, তার দৈহিক ক্ষমতা এবং ইন্দ্রিয় ক্ষমতার বিকাশের উপর গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ এই বয়সে শিশুদের ইন্দ্রিয়ের বিকাশ হবে, তার আর বহির্জগতের সঙ্গে পরিচিতি হবে। আর এই জায়গায় তিনি বলেছেন, এ চাইল্ড ইজ ব্যাড বিকজ হি ইজ উইক, মেক হিম স্ট্রং অ্যান্ড হি উইল বি গুড। অর্থাৎ এ চাইল্ড ইজ ব্যাড, একটি শিশু মানে খারাপ থাকে, মন্দ থাকে, কারণ হি ইজ উইক, সে তো দুর্বল। হি মেক হিম স্ট্রং, তাকে শক্তিশালী করে তুলতে হবে, অ্যান্ড হি উইল বি গুড, তাহলেই তো সে ভালো হবে। এই কথাটাই বলছেন। আর তার পিতা হবেন আদর্শ শিক্ষক, মানে প্রত্যেকটি শিশুর পিতা হবেন তার আদর্শ শিক্ষক, এটা রুশো বলেছেন। আর মা হবেন তার উপযুক্ত ধাত্রী। যাই হোক, শিক্ষার জন্য কিন্তু পল্লী পরিবেশে এই পর্যায়ে কিন্তু তাকে পল্লী পরিবেশ বা গ্রামের পরিবেশে রেখে তার মানসিক নৈতিক বিকাশের উপর জোর দেওয়ার আর না দিয়ে তাকে কিন্তু প্রকৃতির মধ্য থেকে
শিক্ষা দিতে বলা হয়েছে। আর এই পর্যায়ে ইন্দ্রিয়ের অভিজ্ঞতা বা ইন্দ্রিয় অভিজ্ঞতার উপরে সবথেকে বেশি ইন্দ্রিয় পরিমার্জনা মানে সেন্স ট্রেনিং, যে বিভিন্ন ধরনের ইন্দ্রিয় শিক্ষা, এইগুলো এই বয়সে দিতে হবে। অর্থাৎ দৈহিক ক্ষমতা এবং ইন্দ্রিয় ক্ষমতার বিকাশের উপর কিন্তু এই পর্যায়ে 1 থেকে 5 বছর বয়সে দিতে হবে। দ্বিতীয় যে পর্যায়টি রয়েছে সেটি হচ্ছে 5 থেকে 12 বছর পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু মানে কি বলা যায়, সবথেকে গুরুত্বপূর্ণ শিশুর বিকাশের সময়কাল। এই জীবনকালে দুটো নীতির দ্বারা পরিচালিত করতে বলেছেন রুশো। একটা হচ্ছে নেতিবাচক শিক্ষা, আরেকটা হচ্ছে প্রাকৃতিক ফলাফলের জন্য নৈতিক শিক্ষা। অর্থাৎ প্রাকৃতিক যে ফলাফল তার জন্য নৈতিক শিক্ষা বা মোরাল ট্রেনিংয়ের কথাও বলেছেন। এই জায়গাতেই নেগেটিভ এডুকেশানটাকে প্রয়োগ করতে বলেছেন। নেগেটিভ এডুকেশানটা কীরকম আমি একটু আগেই আলোচনা করেছি, যে এইখানে শিশুকে সব রকম সামাজিক বাধা নিষেধ থেকে দূরে রেখে পল্লী পরিবেশে, পবিত্র পল্লী পরিবেশে বসবাসের সুযোগ করে দিয়ে তার উপর তাকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিয়ে তাকে শরীরচর্চার কথা মানে ব্যবস্থা করে দিয়ে তার মধ্য দিয়ে রুশো বলছেন যে এক্সারসাইজ দ্য বডি, দ্য অর্গান, দ্য সেন্স অ্যান্ড পাওয়ার, বাট কিপ দ্য সোল লাইং ফলো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। অর্থাৎ বলা হয়েছে কি না, তার এক্সারসাইজ করতে হবে বডি এবং অর্গান, অর্থাৎ ইন্দ্রিয় এবং শরীরের এক্সারসাইজ করে সেন্স অ্যান্ড পাওয়ার, অর্থাৎ তার মধ্যে ইন্দ্রিয়ের যে অনুভূতি এবং যে শক্তি সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। বাট কিপ দ্য সোল লাইং ফলো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, এবং তার আত্মাকে কিন্তু এইগুলোকে অনুসরণ করার জন্য একটু অপেক্ষা করতে বলেছেন। অর্থাৎ এইখানে যে আত্মিক শিক্ষা সেটা একটু পরে দিতে তিনি বলেছেন। দ্বিতীয় পর্যায়ে 5 থেকে 12, এইখানে মূলত তাহলে বলা হলো নৈতিক নেতিবাচক শিক্ষা এবং দৈহিক ও নৈতিক শিক্ষাদানের কথা তিনি বলছেন। মোরাল সেন্স মানে মোরাল এডুকেশন বা মোরাল ট্রেনিংয়ের কথাও তিনি এই পর্যায়ে বলেছেন। তৃতীয় পর্যায়ে যেটা আমরা দেখব, এই বয়সী শিশুদের কিন্তু চাহিদার তুলনায় শক্তি অনেক বেশি থাকে এই তৃতীয় পর্যায়টা। আর এখানে ইতিবাচক শিক্ষা পদ্ধতিতে শিক্ষাদান করতে বলেছেন। দেখো 5 থেকে 12তে বললেন তিনি নেতিবাচক শিক্ষা, আগে নেতিবাচক দাও, অর্থাৎ আগে তাকে মানে কিছু প্রকৃতির মধ্য থেকে সে কিছু জ্ঞান লাভ করুক, তারপরে সে ইতিবাচক পথে আসুক। অর্থাৎ আগে সে ঠকে শিখুক, তারপরে তো তার মধ্যে পজিটিভ ধারণা গড়ে উঠবে বা পজিটিভ পদ্ধতি সে নানান রকম, তবেকে গিয়ে তো সে শৃঙ্খলাবদ্ধ হবে। আগে সে ছাড়া থাকুক, বিভিন্ন জায়গায় ঠকে সে কিন্তু শিখুক। এই বয়সে যেটা বলা হয়েছে যে ইতিবাচক শিক্ষা সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, তাই আর বলছি না। এই বয়সে যে সামাজিক রীতিনীতি রয়েছে সেই অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে হবে, অর্থাৎ সামাজিক শিক্ষাও দিতে হবে, আর সামাজিক জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে। আর তবে তিনি রবিনসন ক্রুসো বইটি পড়ার কথা কিন্তু এই পর্যায়ে বলেছেন। এখন রবিনসন ক্রুসোর সঙ্গে সঙ্গে তিনি ভূগোল শিক্ষা মানে ভূগোল শিক্ষাদান, সাহিত্য চর্চা, জ্যোতির্বিদ্যা চর্চা এই জায়গায় তিনি কথা বলেছেন। তবে প্রকৃত কোনো পাঠ্যপুস্তক প্রবর্তনের তিনি মানে কি বলা যায় পক্ষপাতী ছিলেন না। যাই হোক, এই কথাটা কিন্তু তৃতীয় পর্যায়ে তিনি বলেছেন সামাজিক শিক্ষাও দিতে হবে এবং ইতিবাচক শিক্ষাও দিতে হবে। অর্থাৎ এই জায়গায় বলেছেন যে রুশো এমিলকে তিনি কিভাবে দেখতে চেয়েছেন, তার যে কল্পনার ছাত্র এমিল তাকে বলছেন লিটল ইন্ডাস্ট্রিয়াস, টেম্পারেট, ফেট অ্যান্ড ফার্ম অ্যান্ড ফুল অফ কারেজ, হি হ্যাজ লিটল নলেজ বাট হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হিজ ওন। অর্থাৎ এমিল হচ্ছে এক মানে কি বলা যায়, এখানে সে আবিষ্কারক, এখানে সে সাহসী, এখানে সে ধৈর্য সহিষ্ণু হবে, এখানে সে পূর্ণ তার উদ্যম থাকবে, সাহসিকতার মনোবল থাকবে, অর্থাৎ মনোবল অটুট থাকবে। আর তার নলেজ খুব কম হতে পারে, হি হ্যাজ লিটল নলেজ বাট হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হিজ ওন, কিন্তু সে যেটা অর্জন করবে সেটা তার প্রকৃত অর্জন হবে। তাহলে এমিলকে তাহলে এখানে কিভাবে ইন্ডাস্ট্রিয়াস,
টেম্পারেট, পেটেন্ট, ফার্ম অ্যান্ড ফুল অফ কারেজ হিসাবে দেখা হয়েছে। যাই হোক, এবারে যে লাস্ট পর্যায়, যেটা চতুর্থ পর্যায়, 15 থেকে 20 বছরের যে শিক্ষাটার কথা বলেছেন রুশো, সেটা হচ্ছে ইন্দ্রিয় পরিচালনা কেন্দ্রিক। এটা সর্বশেষ স্তর। আর এইখানে দৈহিক পরিচালনা, বুদ্ধির বিকাশ সাধন করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। অর্থাৎ এই পর্যায়ে তার হৃদয়বৃত্তিরও বিকাশ সাধন করতে হবে, যে মানে কি বলা যায়, কাইন্ডনেস সহ বিভিন্ন সমব্যথী, সহানুভূতি, এই সমস্ত যে হৃদয়বৃত্তির বিকাশ সাধন করা আর কিন্তু চেষ্টা এই পর্বে করতে হবে। আগে তাকে আত্মকেন্দ্রিক, আত্মপ্রচেষ্টামূলক বিভিন্ন শিক্ষা দেওয়া হয়েছে। তার শিক্ষার মূল ভিত্তি ছিল হচ্ছে কি না, আত্মবিশ্বাস গড়ে তোলা। অর্থাৎ রুশো তার শিক্ষা ব্যবস্থার যে মূল ভিত্তি, এই লাস্টে যে এসে শিশুর মধ্যে সে নানান জায়গায় ঠকলো, তারপরে সামাজিক রীতিনীতি মেনে চললো, তার ফলে তার নিজের মধ্যে সে কি হতে পারবে, তার আত্মবিশ্বাস কিন্তু গড়ে উঠবে এই স্তরে, অর্থাৎ এই চতুর্থ স্তরে 15 থেকে 20 বছর বয়সে। তাই তিনি বলেছেন স্টেজে যে ম্যান আর বর্ন টুয়াইস, দ্য ফার্স্ট টাইম ফর এক্সিস্টেন্স অ্যান্ড দ্য সেকেন্ড টাইম ফর দ্য লাইফ, অ্যান্ড দ্য প্রোগ্রাম নাও অন ইজ এডুকেশন ফর লাইফ। এই জায়গাটা তিনি বলেছেন ম্যান আর বর্ন টুয়াইস, অর্থাৎ মানুষের দুবার জন্ম হয়। ফার্স্ট টাইম ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের রক্ষার জন্য একবার, আরেকবার সেকেন্ড টাইম ফর লাইফ, অর্থাৎ জীবন গড়ার জন্য, অ্যান্ড দ্য প্রোগ্রাম নাও ইজ অন এডুকেশন ফর লাইফ। আর শিক্ষাটাই হচ্ছে জীবনের জন্য শিক্ষা, জীবন গড়ে তোলার জন্য শিক্ষা, এই কথাই তিনি বলেছেন। তাহলে তার যে শিক্ষার মূল ভিত্তি বললাম আত্মবিশ্বাস গড়ে তোলা। এখন এই পর্যায়ে তিনি কয়েকটা শিক্ষার কথা, মানে কয়েকটা উদ্দেশ্যর কথাও বলেছেন, উদ্দেশ্য সাধনের কথা বলেছেন, যে তাদেরকে কোনো উপদেশ না দিয়ে তাদেরকে ভালো কাজে সবসময় উৎসাহিত করতে বলা হয়েছে। তবে আমি এই জায়গাটাতে একটু বলি যে তিনি মেয়েদের শিক্ষা সম্পর্কে কিন্তু বিশেষ কিছু বলেননি, শুধুমাত্র তাদের সংসারের বিভিন্ন কাজ শেখানোর কথাই কিন্তু বলেছেন। এটা রুশোর একটি শিক্ষা চিন্তার ফল্ট আপনারা বলতে পারেন। যাই হোক, শিক্ষাতত্ত্বের ইতিহাসে রুশো খুবই বিতর্কিত, মানে রুশোর মতো বিতর্কিত পুরুষ আর নেই। তবুও আধুনিক শিক্ষাক্ষেত্রে তার প্রভাবই সবচেয়ে বেশি। এটুকু বলেই আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম নিতাই সাহু, আর আপনারা দেখছিলেন স্টেপ প্লাস ইউটিউব চ্যানেল। যদি না এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া অল নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দিন, যাতে সবার আগে সবার প্রথম এমনই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের সাফল্য কামনা করে আজকের পর্ব থেকে আরও একবার আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।